গুড ইভিনিং। আজকের আমার যে ক্লাসটা আজকে স্টার্ট করব তার আগে কিছু নতুন এক্সপিরিয়েন্স লাইফের। প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে স্টার্টিংয়ে আমি উইকেন্ডে জাস্ট ইভ অফ উইকেন্ড আমরা বলতে পারি, আমি কিছু কথা বলে স্টার্ট করি, জেনারেল কথা। তো আজকেও একটা জেনারেল কথা বলি, সেটা হচ্ছে যে এ কথাটা হয়তো আমি আগেও বলেছি যে জীবন লাইফটাকে তুমি যদি তোমার কেরিয়ারের শুরুতে বা তোমার কেরিয়ার when your career is on the process, মানে তোমার কেরিয়ার যখন তুমি বিল্ড করছো, when you are building up your career, when you are responsible for building up your career, when your parents are there for you, তখন যদি তুমি লাইফটাকে খুব ইজিলি আর একদম খুব ক্যাজুয়ালি নাও, তাহলে কিন্তু একটা সময় লাইফ তোমার সাথে কিন্তু তোমাকেও ঠিক সেভাবে ক্যাজুয়ালি নেবে সবার সামনে। সবাই সেটাকে এনজয় করবে, তোমার কিছু করার থাকবে না। আজকে এটাই আমার এক্সপিরিয়েন্স, আজকে আমার জীবনে সেটাই ঘটছে। এই প্রতি মুহূর্তে প্রফেশনাল জায়গায়, চাকরির জায়গায় বলো, নিজের ফ্যামিলিগত জায়গায় বলো, মানে পার্সোনাল লাইফ বলো, প্রফেশনাল লাইফ বলো, সব জায়গায় দেখছি মানুষ এনজয় করছে। মানুষ যারা আমার সাবঅর্ডিনেট, বেসিক অনেক সাবঅর্ডিনেট যারা আছে ম্যাক্সিমাম, তারাও তাই এনজয় করছে। তোমার দিকে হয়তো কেউ ফিরেও তাকাচ্ছে না, বা তোমার ব্যথাটা কেউ বুঝছে না। যদি তোমার মধ্যে কোনো ব্যথা থেকে থাকে, কেনই বা বুঝবে? কারো ওয়াই তারা কেন বুঝবে? সেটাও বোঝার কথা না। আমি কজনের ব্যথা বুঝি সেটাও না। কিন্তু অ্যাজ মানে একটা সহানুভূতিশীল, মানে সত্যিকারের সহানুভূতিশীল মনোভাব দিয়ে কেউ যদি তোমার পাশে এসে না দাঁড়ায়, তখন তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে। এই ফ্রাস্ট্রেশনটার কিন্তু যেটা মেন কথা আমার বলার, আমার যারা জুনিয়র, যারা বেসিক্যালি লাইফটাকে খুব, আমি অনেক, মানে আমার ডাউট আছে অনেকে কিন্তু, অনেক জুনিয়র ছেলেমেয়ে আছে যারা কিন্তু লাইফটাকে এই বয়সে, মানে যারা ধরো একটা কেরিয়ার বিল্ডিং করছে, মানে 17-18 বছর যাদের বয়স, হায়ার সেকেন্ডারি বা আইএসসি পাশ করা বা সিবিএসসি পাশ করে জাস্ট যারা কলেজে জাস্ট ঢুকেছে বা কলেজে পড়াশুনো করছে, তাদের জন্য আমি জাস্ট ভিডিও এটা বলছি কথাগুলো। তখন কিন্তু একদম দ্য প্রাইম টাইম অফ ইয়োর লাইফ। সেই সাইকেলটার ওপর ডিপেন্ড করছে হাউ ইয়োর লাইফ উইল গোয়িং টু affect your how your life will be going to affect your rest of the life। আমি বলছি, যদি আমি কিছু ভুল বলে থাকি ইংলিশে, যদি আমার কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হয়, দেন আই এম সরি ফর দ্যাট। মানে জীবনটাকে, আমার বক্তব্য হচ্ছে জীবনটাকে খুব ইজিলি এবং ক্যাজুয়ালি, এবং আমার সব কিছু হয়ে যাবে, সব কিছু কেউ করে দেবে, দ্য লাইফ ইজ দ্য বেড অফ রোজেস, যেটা একদম খুব জেনারেল কথা, সেটা যদি ভেবে চলি, জীবনটাকে নিয়ে ছেলেখেলা করি, তাহলে কিন্তু একটা সময় জীবন তোমাকে নিয়ে ছেলেখেলা করবে। তখন তোমার কিছু করার থাকবে না। তুমি যাদেরকে আন্ডার এস্টিমেট করতে একটা সময়, দেখবে তারাই তোমার থেকে এত উঁচুতে উঠে গেছে, এত উঁচুতে চলে যাবে, তারা আউট অফ দ্য রিচ, মানে তোমার দেখে তখন তুমি শুধু দেখতে থাকবে। ইউ উইল ইউ ক্যান ডু নাথিং ফর দ্যাট, মানে তুমি তার জন্য কিছু করতে পারবে না, নিজেকেও তুমি আর তৈরি করার সুযোগ পাবে না। সেটা কিন্তু একটা খুব পেনফুল অ্যাসপেক্ট। তুমি প্রমিসিং, তোমার একটা কেরিয়ার ছিল, প্রমিসিং তোমার একটা লাইফ হওয়ার ছিল, প্রমিসিং একটা তোমার একটা, মানে মানে একটা স্যালারির একটা লিউক্রেটিভ একটা জব হওয়া উচিত ছিল, সেগুলো কিছুই তুমি পেলে না। কেন পেলে না? তুমি তোমার লাইফটাকে সিরিয়াসলি নাওনি এবং টাইমে কোনো কাজ করোনি। করেছো হয়তো, যে টাইমে যেটা করার দরকার সেই টাইমে সেটা তুমি করোনি ঠিকঠাক। মানে ইউ আর নট পারফেক্ট অ্যাট মোস্ট অফ দ্য পাস্ট টাইমস। ঠিক আছে, মানে অতীতে যে সময়গুলো খুব ইম্পর্টেন্ট ছিল, যখন যেটা করার দরকার ছিল তখন সেটা তুমি করোনি হয়তো। ঠিক আছে, তো সেই কারণে আজকে তোমাকে সাফার ডেফিনেটলি করতে হবে লাইফে, এটা তো কিছু করার নেই। তো এইটাই এক্সপিরিয়েন্স। এবং আমি যখন দেখছি যে আমি যেখানে কাজ করছি, বা ধরো আমি আমার পার্সোনাল লাইফে বলি, দেখছি সব কিছুই যখন নেগেটিভ দেখছি আমার দিক থেকে, মানে আমার এক্সপেক্টেড, আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি আমি নেগেটিভ সব কিছু দেখি, ভালো বিহেভিয়ার হয়তো পাচ্ছি না কোনো ক্ষেত্রে,
কোনো ক্ষেত্রে হয়তো সত্যিকারের সহানুভূতিশীল মনোভাব নিয়ে কেউ আমার কাছে এসে সিম্প্যাথি বলছে না যে আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে চলো, কোনো প্রবলেমে আমি তোমার পাশে আছি, তুমি করে যাও, অলওয়েজ দেয়ার ফর ইউ, এরকম সামথিং বলার কেউ নেই। কি করা যাবে, এটা ভবিতব্য, মানে ইট ইজ বাউন্ড টু হ্যাপেন ইন ইউর লাইফ। মানে তোমার জীবনে এটা হওয়ারই ছিল হয়তো, সেই জন্যই তোমাকে ভগবান হয়তো সেই শক্তিটাও দেয়নি তখন কিছু করার, বা তুমি সেইভাবে তুমি তোমার লাইফটা নিয়ে সেভাবে সিরিয়াস ছিলে না, ওই জন্য আজকে এই সমস্ত দিন দেখতে হচ্ছে। কোথায় যাওয়ার ছিল, কী হওয়ার ছিল, আর তুমি কি করছো। there is a hell and heaven difference. There is a hell and heaven difference between that. What you should be and what you are now. That is the difference, and that difference brings frustration from you. যাই হোক, এই ফ্রাস্ট্রেশনের জন্য অনেকের সাথে হয়তো খারাপ ব্যবহারও করে ফেলছি আমি, সেটা তার জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আবার আমার জীবনে এমনও ঘটেছে যারা আমার খুব প্রিয় মানুষ ছিল, তাদের সাথে এই মুহূর্তে আর যোগাযোগ নেই, তাদের সাথে আর কোনো হয়তো যোগাযোগ থাকবেও না। যাদেরকে আমি খুব ভালোবাসতাম, হয়তো তারা কন্ট্যাক্ট রাখে না, আমিও কন্ট্যাক্ট রাখি না। এগুলো খুব একটা পেনফুল অ্যাসপেক্ট অফ লাইফ, মানে টোটালি নেগেটিভ, মানে আমার লাইফটা পুরো একটা মানে নেগেটিভ অ্যাসপেক্টে চলে গেছে। যাই হোক, ছাড়ো, এইসব বলে লাভ নেই। তো এইগুলো কেন বলছি, যদি কোনো ইয়াং জেনারেশনের কোনো ছেলে মেয়ে যদি ঠিক এইভাবে চলাফেরা করে থাকে খুব ক্যাজুয়ালি, তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা শুনে উপকৃত হয়, শুনে যদি একটু কশাস হয়, একটু সাবধানতা অবলম্বন করে যদি লাইফটাকে তৈরি করে, না একটু কষ্ট করি, 3-4 বছর 4 বছর 5 বছর কষ্ট করি, সারা লাইফটা আমি এনজয় করতে পারবো, তাদের জন্য আমি আজকে এই কথাগুলো বললাম। তো যাই হোক, এইটুকু বলে আজকে আমি আমার ক্লাসটা স্টার্ট করি, যেটা হচ্ছে আমি আগের দিন একটা গ্লিমস দিয়েছিলাম, মানে জাস্ট একটা হিন্টস দিয়েছিলাম যে আমি গ্র্যাচুইটি নিয়ে আলোচনা করবো। গ্র্যাচুইটি, হোয়াট ইজ গ্র্যাচুইটি, দ্য মিনিং, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ক্যালকুলেশন ফর্মুলা, এইগুলো হচ্ছে মেন গ্র্যাচুইটি। এবং গ্র্যাচুইটি কারা পায়, বা গ্র্যাচুইটি কাকে বলে, বা গ্র্যাচুইটির জন্য এলিজিবল কারা। সবাই গ্র্যাচুইটি পাওয়ার কথা না, সবার পক্ষে সবার গ্র্যাচুইটি পেতে পারে না, বা সবাই, নট এভরিবডি ইজ এলিজিবল ফর গ্র্যাচুইটি। অ্যান্ড এর যে ট্যাক্সিংয়ের যে ব্যাপারটা, মানে এর ওপর যে ট্যাক্সের এফেক্টটা, সেটা কী আছে, এগুলো সব কিছু নিয়ে আমি আলোচনা করবো। এর জন্য 2-3টে ক্লাস আমার লাগবে। তো আজকে ক্লাসটা হচ্ছে, আমি জাস্ট স্টার্ট করব, সেটা হচ্ছে যে গ্র্যাচুইটি অ্যাজ আ ডেফিনেশন আই ক্যান সে, মানে আমি যেটা বলতে পারি যে গ্র্যাচুইটি ইজ আ ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট অফার্ড বাই অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি। Gratuity is a financial component offered by an employer to an employee in recognition of his or her service rendered to an organization for a long period, maybe for a long period of time. ঠিক আছে? But the gratuity is paid only to the employees who have completed 5 or more years with the company. মানে 5 বছর বা 5 ইয়ার্সের যদি মিনিমাম 5 ইয়ার্স সার্ভিস হতে হবে গ্র্যাচুইটি পাওয়ার জন্য। 5 ইয়ার্স যদি সার্ভিস না হয়ে থাকে, তাহলে সে কিন্তু গ্র্যাচুইটির জন্য এলিজিবল হবে না। তবে এখন যে গ্র্যাচুইটির, এবং এখন যদি কেউ এলআইসির সাথে গ্র্যাচুইটি করে থাকে, এলআইসির সাথে যাদের গ্র্যাচুইটি আছে, তাদের বিভিন্ন স্কিম বেরিয়েছে। যারা 5 বছর অবধি যাদের চাকরি এখনও পর্যন্ত হয়নি, বা যারা নিউ জয়েন করেছে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, তাদের নামটাও কিন্তু গ্র্যাচুইটিতে ঢোকানোর খুব দরকার। এখন বিভিন্ন স্কিমে ঢোকালে কী হবে, তারা অনেক বেনিফিট পাবে। বাই চান্স আনফর্চুনেটলি যদি তারা মারা যায়, তারা কিন্তু একটা বিশাল বেনিফিট পেয়ে যাবে। ঠিক আছে, এটা আনফর্চুনেট ব্যাপার, কিন্তু যদি সেটা হয়ে থাকে, তাহলে তার ফ্যামিলি কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। এই জন্য বিভিন্ন যে স্কিমগুলো আছে, সেগুলো পরে আসবো। এখন যে নতুন যে স্কিম বেরিয়েছে গ্র্যাচুইটি, মানে এলআইসির সাথে যাদের গ্রুপ গ্র্যাচুইটি স্কিম যেগুলো আছে, হ্যাঁ, নিউ ভার্সানে যে স্কিমগুলো বেরিয়েছে, সেগুলো যদি অ্যাডপ্ট করা হয়, মানে কনভার্ট করা হয়, যে আগের যে পলিসি যদি আমার পুরনো থাকে, সেই পলিসি যদি কনভার্টেড টু দ্য নিউ পলিসি, তাহলে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় এখনকার দিনে। তো যাই হোক, জেনারেল কথাগুলো আমি বলি আগে। এই ক্লাসটা হচ্ছে জেনারেল, এই 2-3টে ক্লাস আমি করব জেনারেল যে একটা কনসেপ্ট ফর গ্র্যাচুইটি, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গ্র্যাচুইটি ইজ দ্য ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট অফার্ড বাই অ্যান এমপ্লয়ার টু অ্যান এমপ্লয়ি ইন রেকগনিশন অফ হিজ or her service rendered to an organization, but the gratuity is paid only to the employees who have completed 5 years or more
5 years or more years with the company, ঠিক আছে? এবার যদি বলি হোয়াট ইজ দ্য গ্র্যাচুইটি ইন স্যালারি, মানে স্যালারির মধ্যে গ্র্যাচুইটি ডেফিনেশনটা কি? গ্র্যাচুইটি ইজ অ্যান অ্যামাউন্ট, আবার আমি রিপিট করছি, গ্র্যাচুইটি ইজ অ্যান অ্যামাউন্ট পেড বাই অ্যান এমপ্লয়ার when an employee leaves the job. He or she may retire, he or she may disable from the health perspective, or resign. Anything can happen. Gratuity is an amount paid by an employer when an employee leaves the job after serving the same organization for a minimum period of 5 years. এই সমস্ত কিছু অ্যাপ্লিকেবল হবে যেগুলো আমি বললাম, যেটা হচ্ছে রিজাইন করতে পারে বা রিটায়ার করতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে, মানে হেলথ ওয়াইজ যদি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু সে গ্র্যাচুইটির জন্য গ্র্যাচুইটির জন্য অ্যাপ্লাই করতে পারে বা গ্র্যাচুইটির জন্য পাওয়ার জন্য সে এলিজিবল হতে পারে অনলি যদি সে 5 বছর মিনিমাম সার্ভিস করে থাকে সেই অর্গানাইজেশনের জন্য। বোঝা গেল? এটা হচ্ছে গ্র্যাচুইটি ডেফিনেশন। ওয়ান ক্যান কনসিডার, মানে এটাকে কনসিডার করা যায় কি, আ ফাইন্যান্সিয়াল থ্যাংক ইউ। মানে এমপ্লয়ার একটা এমপ্লয়ি, ধরো একটা এমপ্লয়ি কোনো একটা অর্গানাইজেশনে 10 বছর বা তার বেশি বা 20 বছর, আমি ধরে নিলাম 20 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর বা 25 বছর কাজ করছে। কাজ করার পরে সে যখন রিটায়ার করে গেল, তার যখন লাস্ট মান্থে যে স্যালারিটা পেলো তার 1-1.5 মাসের মধ্যে আমরা গ্র্যাচুইটিটাকে প্রসেস যদি করি অ্যাজ অ্যান এমপ্লয়ার, সে গ্র্যাচুইটিটাকে আমরা কি বলি, আমরা একটা থ্যাংক ইউ গিফট বলে থাকি, মানে ফাইন্যান্সিয়াল থ্যাংক ইউ গিফট। One can consider it to be a financial thank you gift from the employer for working hard and staying with the company for minimum 5 years, and after 5 years in a row, or afterwards যতদিন যাবে, কিন্তু মিনিমাম 5 years হতে হবে। It is a part of the salary an employee receives and can be viewed as a benefit plan designed to aid an individual in his or her retirement. এটাও কিন্তু একটা রিটায়ারমেন্ট বেনিফিট। গ্র্যাচুইটি যদি আমি একটা 10 লাখ টাকা যদি কোনো একটা এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি পেয়ে থাকে, সেই 10 লাখ টাকা তার আফটার সার্ভিস, মানে রিটায়ারমেন্ট, আফটার রিটায়ারমেন্ট, তার ক্ষেত্রে 10 লাখ টাকাটা তার কাছে একটা বিশাল একটা সোনার থেকেও মূল্যবান, মানে একটা জীবনের থেকেও মূল্যবান আমরা অনেক সময় ধরে ফেলতে পারি। কারণ এই জন্য সেটাকে একটা আমরা রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে কিন্তু দেখতে পারি। তাহলে আমি কি বললাম, যে ইট ইজ আ পার্ট অফ দ্য স্যালারি an employee receives and can be viewed as a benefit plan designed to aid an individual in his or her retirement. এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে আমি আসবো, সেটা হচ্ছে যে গ্র্যাচুইটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা বেসিক্যালি কোন ধরনের মানুষ বা কারা হু আর এলিজিবল for receiving the gratuity amount, who are eligible or capable of getting the gratuity amount, ঠিক আছে? তার মধ্যে যদি আমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট 4টে যদি অ্যাসপেক্ট ধরি, তার মধ্যে একটা হচ্ছে যে an employee should be eligible for superannuation, রিটায়ারমেন্ট, সুপারঅ্যানুয়েট যখন তার হয়ে যাবে বা সে যখন রিটায়ারের এজে চলে আসবে, সে যখন রিটায়ার করবে, automatically after a long period of service, giving a long period of service, when a person will retire from a job, then he or she can be entitled to get the gratuity. এটা জেনারেল একটা কথা, যে an employee should be eligible for superannuation. Number 2 হচ্ছে employee should retire from the company. Employee should retire from the company. An employee resigns after working for 5 years with a single employer. মানে এবার সেটা যে শুধু যে রিটায়ারমেন্ট বা সুপারঅ্যানুয়েশনের ক্ষেত্রে হবে সেটা নয়, যদি একটা এমপ্লয়ি 5 বছর মিনিমাম কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে থাকে একটা অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে, মানে একটা সেম অর্গানাইজেশনের জন্য যদি 5 বছর মিনিমাম সে সার্ভিস দিয়ে থাকে সেই অর্গানাইজেশনের জন্য, তাহলে কিন্তু সে গ্র্যাচুইটির জন্য এলিজিবল, সে অ্যাপ্লাই করতে পারে বা হি অর শি ইজ এলিজিবল ফর গ্র্যাচুইটি। অ্যান্ড লাস্টে এটা বলবো, when an employee passed away, যদি মারা যায়,
তখন তার যদি গ্র্যাচুইটিটা এলআইসির সাথে করা থাকে বা যদি আমার কোনো একটা গ্রুপ গ্র্যাচুইটি স্কিম থাকে, তাহলে কিন্তু সে মারা গেলে কিন্তু একটা খুব ভালো টাকা তার ফ্যামিলি পেয়ে থাকে। যদি পেপারপত্র ঠিকঠাকভাবে প্রসেস করা হয়ে থাকে, যদি এমপ্লয়ার ঠিকমতো ইনিশিয়েটিভ নিয়ে থাকে, তাহলে কিন্তু একটা স্টাফ যদি কোনো এমপ্লয়ি প্রেজেন্ট এমপ্লয়ি যদি মারা যায় হঠাৎ করে আনফর্চুনেটলি, যদি তারা মানে পাসেস অ্যাওয়ে যদি মারা যায় অর সাফার ডিসএবিলিটি ডিউ টু ইলনেস অর অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু যদি পেপারপত্র ঠিকমতো রেডি করে যদি অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেথ ক্লেম সেই এমপ্লয়ি কিন্তু তার পরিবার কিন্তু অবশ্যই সেটা এনজয় করতে পারবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া ফর গ্র্যাচুইটি পেমেন্ট। ঠিক আছে? এবার যদি আমি আলোচনা করি যে গ্র্যাচুইটির ফর্মুলাটা কী, অ্যাকচুয়াল গ্র্যাচুইটির ফর্মুলাটা কী। গ্র্যাচুইটির ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অফ সার্ভিসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর ক্যালকুলেশন অফ গ্র্যাচুইটি। One of the number of years of service, how many years he or she have given the services to the company or to the organization. That will be one of the most important factors for gratuity calculation. মানে number of years of service. তাহলে গ্র্যাচুইটি যদি আমি ক্যালকুলেট করতে হয়, তাহলে গ্র্যাচুইটি ইজ ইকাল টু নাম্বার অফ ইয়ার্স অফ সার্ভিস ইন্টু ইয়োর লাস্ট বেসিক প্লাস ডিএ ইন্টু ইয়োর স্যালারি, লাস্ট অন স্যালারি ইজ ইকাল টু বেসিক প্লাস ডিএ। যদি ডিএ না থাকে তাহলে পুরো বেসিকটাকে ধরা হবে। ঠিক আছে? ইন্টু 15 days স্যালারি, মানে একটা মাসের হাফ যে ডেজগুলো সেটা হচ্ছে 15 days বাই 30, নট 30, বাই 26 কেন বললাম? 4টে রোববার বাদ দিতে হবে। 4টে রোববার কিন্তু ওয়ার্কিং ডে নয়। সাধারণত আমরা সানডে আমাদের ছুটির দিন থাকে, কেউ কাজ করে না, মানে কোনো অফিস খোলা থাকে না সানডেতে বেসিক্যালি। সেই জন্য 4টে সানডে আমরা বাদ দিয়ে যে 26টা যারা ইউনিফর্ম মিলি 30 দিন হোক 31 দিন হোক, আমরা 26 দিনের যদি ওয়ার্কিং ডেজ থাকে, তাহলে সেই 26 দিয়ে সেটাকে কিন্তু মানে 15/26 ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ সার্ভিস ইন্টু লাস্ট যে স্যালারিটা, যে মাসের লাস্ট যে স্যালারিটা সে ড্র করেছে, তার লাস্ট স্যালারি মিনস হচ্ছে বেসিক প্লাস ডিএ। সেইটাকে যদি আমরা টোটালি একদম মানে মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্টটা বেরোবে, সেটাই হলবে সেই এমপ্লয়ির গ্র্যাচুইটি। ঠিক আছে? তো এখানে ফর্মুলাটা কি? এখানে ফর্মুলাটা হচ্ছে গ্র্যাচুইটি ইজ ইকাল টু নাম্বার অফ ইয়ার্স অফ সার্ভিস ইন্টু লাস্ট স্যালারি ডন ইজ মানে হচ্ছে যে বেসিক প্লাস ডিএ ইন্টু 15/26। And now the most important factor is what is 15/26, মানে এই 15/26 যেটা আমি তোমার বাংলা একটু আগে ক্যাজুয়ালি বললাম, সেটা অফিসিয়ালি এখন বলছি। 15 defines half month's compensation of 15 days. 15 defines half month compensation of 15 days, and 26 represents the number of working days in a month. 26 represents the number of working days in a month excluding Sundays. ঠিক আছে? তো এইটা হচ্ছে গ্র্যাচুইটির ফর্মুলা। তো আমি আজকে আর বেশি দূর যাব না। নেক্সট আমি তোমাদের যেটা একটা আলোচনা দিয়ে স্টার্ট করবো, সেটা হচ্ছে যে গ্র্যাচুইটি যে সমস্ত কোম্পানি যদি গ্র্যাচুইটি অ্যাক্টের আন্ডারে না পড়ে থাকে, তারাও কিন্তু এমপ্লয়ীদের গ্র্যাচুইটি দিয়ে থাকে। তার যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তার যে ফ্যাক্টসগুলো আছে, অ্যাসপেক্টসগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই। এবং আমি তোমাদের বলে রাখি একটা কথা, যে আমি এই যে আমার ক্লাসের শুরুতে যে কিছু কথাগুলো, পার্সোনাল কথা আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে, এগুলো কিন্তু অনলি বিকজ আমি ভয় পাই যে যাতে হয়তো আমার মতো কোনো একটা ছেলে বা মেয়ে যারা সবে কেরিয়ার তৈরি করেছে, তারা হয়তো আমার মতো চিন্তাধারা নিয়ে চলে, আমার মতো চিন্তাধারা যদি আগের মতো করে যদি সেই চিন্তাধারা নিয়ে চলে, তাহলে কিন্তু তার লাইফটা কিন্তু স্পয়েলড হতে বাধ্য। সেই জন্য আমি কিছু কথা, যাতে আমার কথাগুলো যদি কারোর কাজে লেগে থাকে, সেটা তারা যদি শুনে যদি তারা যদি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে, সেই কারণে আমি কিন্তু এগুলো শেয়ার করি। আদারওয়াইজ এগুলো শেয়ার করা উচিত না, কিন্তু তাও আমি করি বিকজ অফ দ্য বেনিফিট অফ আওয়ার ইয়াং জেনারেশনস। ঠিক আছে? আমি জানি আমাদের ইয়াং জেনারেশন এখন ভেরি ফাস্ট, দে আর ভেরি মাচ আপডেটেড, দে আর ভেরি মাচ মানে স্মার্ট। ঠিক আছে? দে আর ভেরি মাচ এডুকেটেড, ওকে, দে আর ভেরি মাচ ওভার স্মার্ট। হ্যাঁ,
তো এগুলো সব সত্ত্বেও আমি তাও বলছি অনেক ছেলেমেয়ে থাকতে পারে যারা ফ্রাস্ট্রেশনে ভোগে, যারা টাইমে কোনো কাজ করে না, যারা ক্যাজুয়াল, যারা লাইফটাকে খুব ইজিলি মানে হ্যান্ডেল করার চেষ্টা করে, যারা ভাবে যে আমার কিছু করতে হবে না, সব কিছু আমি না চাইতেই পেয়ে যাব, যারা ভাবে যে আমার লাইফটা একটা যে সাজানো বিছানা, মানে লাইফ ইজ আ বেড অফ রোজেস, সুন্দর, আমার সব অটোমেটিক্যালি আমার কাছে সব চলে আসবে। আমার আশেপাশে অনেক মানুষজন আছে, চারিদিকে প্রচুর লোকজন আছে, আমার মা বাবা আছে, যখন আমার মা বাবা বেঁচে ছিলেন চারিদিকে প্রচুর লোকজন ছিল, অনেক কিছু, অনেকের পাশে ছিল, অনেক অনেক, একটু কিছু হলেই সবাই দৌড়ে আসতো, আসতো। এখন সমাজের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে করোনাকালের পরে। এখন মানুষ যে যার নিজেরটা নিয়ে চিন্তা করে। এখন আমরা কেউ কারোর জন্য চিন্তা খুব একটা করি না, করার মতো সুযোগ হয় না বা করি না, আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে চলি। আরেকটা জিনিস যেটা আমি এক্সপিরিয়েন্স, আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি তোমার কোনো বন্ধু সহজে হয় না, খুব চেষ্টা করেও কিন্তু বন্ধু তৈরি করা যায় না নিজের থেকে জোর করে, বন্ধু কিন্তু হয়ে যায়। এবং বন্ধু তাকেই বলা হয় যে উইদাউট পারপাস, উইদাউট এনি রিজন তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার পাশে এসে বসবে, তোমার সাথে দুটো কথা বলবে উইদাউট এনি রিজন, মানে তার কোনো মানে ফায়দা থাকবে না বা তার কোনো বেনিফিটস থাকবে না। সেই বেনিফিটস না থাকা সত্ত্বেও যে তোমার সমস্ত নেগেটিভ অ্যাসপেক্টগুলো সে জানে, তোমার খারাপ জিনিসগুলো যে জানা সত্ত্বেও সে তোমার কাছে যদি কেউ আসে, তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলেই সেই হবে তোমার প্রকৃত বন্ধু। এটাই বলে আজকের কিন্তু আমি আমার এই ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে যারা আশেপাশে আছে তাদেরকে ভালো থেকো, যেমন সুস্থ থেকো, এবং সবাইকে সুস্থ রেখো যতটা পারবে। ঠিক আছে? এটা এখন আজকের দিনের এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট, যে আমাদের সমাজটা, যে সমাজটা উচ্ছন্নের পথে যাচ্ছে, সেই সমাজটা যাতে আমরা সবাই মিলে একটু রিভাইভ করতে পারি, সমাজে একটু ডিসিপ্লিন আনতে পারি, এবং আমরা সবাই যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, একটু শালীনতা বজায় রেখে। অবশ্যই ছেলে মেয়ে দুজনকেই বলছি, দুটো দুটো ক্যাটাগরিকেই বলছি। ঠিক আছে? যাই হোক, নমস্কার।